ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, জার্মানি এই দলগুলো শিরোপার জন্য তো লড়াই করবে এবারে বিশ্বকাপ ফুটবলে। আরও দল তো রয়েছেই। আমি পরাশক্তিগুলোর নাম বললাম। আগামী 11ই জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে যেই বিশ্বকাপ ফুটবলটা শুরু হবে, সেই বিশ্বকাপে এইবার ফিফা বেশ কিছু নতুন নিয়ম ইন্ট্রোডিউস করছে। ফুটবলটা চিরতরে বদলে যাচ্ছে। সেই নতুন নিয়মগুলো আসলে কি কি, এবং সেইখানটাতে ফিফার নতুন নিয়মগুলো চালু করার উদ্দেশ্য খেলাটাকে আরও স্মুথ করা, খেলাটার গতি আরও বাড়ানো এবং ভুলগুলোকে কমিয়ে আনা। 7টা ওরকম নিয়ম নিয়ে এই আলোচনাটা করছি। জানা থাকলে এবারের ফুটবল বিশ্বকাপ দেখতে আপনার সুবিধা হবে। নাম্বার 1, সাবস্টিটিউট রুল। কোনো একজন ফুটবলারকে যখন সাব করা হয়, সেই দলটা যদি এগিয়ে থাকে, ম্যাচের যদি শেষ পর্যায়ে হয়, তখন আপনি দেখবেন যে হেলে দুলে মাঠের বাইরে যাচ্ছে, কিছুতেই যেতে চাচ্ছে না, রেফারি তাকে ঠেলে মোটামুটি পাঠাতে হচ্ছে, অপোনেন্টের প্লেয়াররাও পুশ করছেন। এইবার ফিফা নিয়ম করেছে যে সাবস্টিটিউট বোর্ডে যখনই নাম্বারটা উঠে যাবে, ওই ফুটবলার যদি 10 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে না পারেন, নতুন ফুটবলার না ঢোকে, তাহলে পরের 1 মিনিটে ওই নতুন ফুটবলার ঢুকতে পারবেন না। নেক্সট 1 মিনিট ওই দলটাকে একজন ফুটবলার কম নিয়ে খেলতে হবে। ফলে এই যে এখানে যে টাইম ওয়েস্টিং এর যে ব্যাপারটা ছিল, স্পেশালি এগিয়ে থাকায় ম্যাচের শেষ সময়ে, সেই জায়গাটা সিগনিফিকেন্টলি কমে আসবে। কেননা ওই 1 মিনিট যদি একজন কম নিয়ে খেলতে হয়, ওইখানটাতে তো অনেক কিছু ঘটে যেতে পারে। 2 নম্বর যে রুল, সেইটাকে রিস্টার্ট রুল বলা যায়, এবং সেই জায়গাটাতেও খেলার গতি বাড়ানোটাই ফিফার বড় উদ্দেশ্য। এই ক্ষেত্রে কোনো একটা দল যখন এগিয়ে থাকে, তখন খেয়াল করবেন যে গোলকিপার গোল কিক নেওয়ার সময় অনেক গড়িমসি করছেন, বল বসাচ্ছেন, ধীরে সুস্থে কিক নিচ্ছেন, এদিকে ওদিকে তাকাচ্ছেন। থ্রো ইন করার সময় এই ঘটনাটা ঘটে, ম্যাচের স্পেশালি শেষ দিকে দল এগিয়ে থাকার সময়। এইবারে ফিফার নিয়ম হচ্ছে কি যে বিশ্বকাপে কোনো দল গোল কিক কিংবা থ্রো ইন পেলে সেটা 5 সেকেন্ডের মধ্যে করতে হবে। 5 সেকেন্ড। ওই সাবস্টিটিউট যেমন 10 সেকেন্ড, এটা তেমনি 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে না করলে কি হবে? ধরুন যেই দলটা থ্রো ইন পেয়েছে, আর্জেন্টিনা থ্রো ইন পেল ফ্রান্সের বিপক্ষে, তারা 5 সেকেন্ডের মধ্যে থ্রো ইনটা করতে পারল না। তখন ওই আর্জেন্টিনার থ্রো ইনটা হয়ে যাবে ফ্রান্সের থ্রো ইন। তারা থ্রো ইনটা পেয়ে যাবে। এবং ওই গোল কিকের ক্ষেত্রে যদি 5 সেকেন্ডের মধ্যে সেই গোল কিকটা না করা হয়, ধরেন ফ্রান্স 5 সেকেন্ডের মধ্যে গোল কিক করল না, তখন আর্জেন্টিনা কর্নার পেয়ে যাবে। এইটা খুব ইন্টারেস্টিং। গোল কিকটা এই 5 সেকেন্ডের মধ্যে না করতে পারলে, থ্রো ইন তো এইখান থেকে ওই দল থেকে গেল, পজিশন চেঞ্জ হলো, সেটা ঠিক আছে, কিন্তু গোল কিকটা কর্নার হয়ে যাবে অপোনেন্টের। এইটা একটা বিরাট বড় পদক্ষেপ, এবং এইখানটাতে আমার ধারণা এবারের বিশ্বকাপে অনেকগুলো ম্যাচের রেজাল্ট নির্ভর করতে পারে। অনেক কন্ট্রোভার্সিও আসলে এই জায়গাটাতে তৈরি হতে পারে। নাম্বার 3 যেটা, সেইটাকেও খেলার গতিটা ত্বরান্বিত করার জন্য যেই নিয়মটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের ক্ষেত্রে। কোনো ফুটবলার মাঠে ইনজুর্ড হলেন, মাঠের ভিতরে এসে তার মেডিকেল টিম তাকে ট্রিটমেন্ট দিচ্ছে। যদি এরকম পরিস্থিতি হয় যে মাঠে তার ট্রিটমেন্ট নিতে হবে, তখন ওই ফুটবলারকে মাঠের বাইরে যেতে হবে এবং মাঠের বাইরে 1 মিনিট থাকতে হবে অন্ততপক্ষে। মানে 1টা মিনিট ওই দল একজন কম নিয়ে খেলবে। ফলে এইখানেও যে কোনো দল এগিয়ে থাকার কারণে মাঠে ফুটবলার গড়াগড়ি খাচ্ছে, এই কাতরাচ্ছে, মেডিকেল টিম আসলো, তারপরে বাইরে গিয়ে সে আবার ভালো হয়ে গেল, সাথে সাথে ভেতরে ঢুকে বললো, এই ঘটনা আর ঘটবে না। হ্যাঁ, যদি যেই ইনজুর্ড প্লেয়ারটা, এটা যদি ফাউলটা যে তাকে করা হয়েছে, সেই ফাউলটা যদি কার্ড অবধি ফাউল হয়, ধরুন হলুদ কার্ড, লাল কার্ড পাওয়ার মতো ফাউল হয়, তার মানে তো তিনি সিরিয়াসলি একটু ইনজুর্ড হয়েছেন, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। কিন্তু এটা যদি না হয়, তাহলে মাঠের ট্রিটমেন্ট নেওয়া ফুটবলারকে মাঠের বাইরে 1 মিনিট থাকতে হবে। এইটাও একটা সিগনিফিকেন্ট চেঞ্জ বলেই নিঃসন্দেহে এটা তো বোঝাই যাচ্ছে। 4 নাম্বার, ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট যে রেফারি, তাদের ক্ষমতার পরিধি আরও একটুখানি বাড়ছে। সেই পরিধি বাড়ার মধ্যে থাকছে হচ্ছে গিয়ে, এতদিন ছিল যে স্ট্রেইট রেড কার্ডের ক্ষেত্রে ভিএআর রিভিউ করতে পারত। এইবার সেকেন্ড ইয়েলো কার্ডে যদি রেড কার্ড হয়, সেই ক্ষেত্রেও ভিএআর আসলে রিভিউ করতে পারবে। সেকেন্ড ইয়েলো কার্ডটাও যদি ঠিকঠাক না হয়, এইখানটাতে যদি মনে হয় যে রেফারির একটা এরর রয়েছে, তখন হচ্ছে গিয়ে ওই ভিএআর রেফারিকে সাজেস্ট করতে পারবেন, এবং তারা ওইটা রিভিউ এই জায়গাটাতে করতে পারবে ভিএআর। আরেকটা জায়গাটাতে ভিএআর রিভিউর
করতে পারবে সেটা হচ্ছে গিয়ে কর্নারের ক্ষেত্রে যদি কোনো ক্লিয়ার এরর হয়, অবভিয়াস এরর হয়, ধরেন কোনো একটা টিম কর্নার পেল না কিন্তু তাদের কর্নার দিয়ে দেওয়া হলো, কিংবা কর্নার তারা পেয়েছে অথচ কর্নার হয় না, এরকম যদি ক্লিয়ার কোনো এরর ভিআর দেখে সেই ক্ষেত্রেও তারা ওইটা রিভিউ করে রেফারিকে জানাতে পারে। ভিআর এর এই দুইটা চেঞ্জ কিন্তু হয়েছে। 5 নম্বর এবারে বিশ্বকাপে যেই নিয়মটা পরিবর্তন হচ্ছে সেটা হলো রেফারির সাথে শুধুমাত্র ক্যাপ্টেন কথা বলতে পারবে। আমরা দেখি না রেফারির কোনো একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হয়তো বা বিতর্কিত, হয়তো কোনো দলের মনোপুত হয়নি, ওই দলের 11 জন ফুটবলারই রেফারির কাছে গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়েছেন। এইবারের ওই ঘটনা ঘটলে খবর আছে এই সেন্সে শুধুমাত্র টিমের ক্যাপ্টেনেরই রেফারির সঙ্গে কথা বলার অধিকার কোট আনকোট ফিফা দিয়েছে। অন্যরা যদি সেরকমভাবে চার্জ করে রেফারিকে কথা যদি বলে, তাহলে তাদেরকে রেফারি চাইলে হলুদ কার্ড দেখাতে পারবেন, তাদের সেই হলুদ কার্ড দেখানোর ঝুঁকির মধ্যে সেটা থাকবে। এটা ধরেন আগেও এরকমভাবে রেফারির সঙ্গে যদি ফাউল টক করতে হতো কার্ড তো তারা দেখাতেই পারতেন, কিন্তু এইবার এটা একেবারে এইরকমভাবে নিয়ম করে দেওয়া হয়েছে। 6 নম্বর যে নতুন নিয়ম সেটা হচ্ছে গিয়ে হলুদ কার্ডের নিয়ম। হলুদ কার্ডের ক্ষেত্রে অনেক আগে যেই জিনিস 2010 ওয়ার্ল্ড কাপের আগে যেই জিনিসটা ছিল যে পুরো টুর্নামেন্টে যে কোনো আলাদা আলাদা 2টা ম্যাচে যদি হলুদ কার্ড পায় তাহলে পরে এক ম্যাচের সাসপেনশনটা ওই ফুটবলারকে হচ্ছে গিয়ে এক ম্যাচের জন্য তিনি সাসপেন্ড থাকেন। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি ধরেন 2002 বিশ্বকাপ ফাইনালে মাইকেল বালাক জার্মানি তিনি খেলতে পারেননি, কেননা সেমিফাইনালে কোরিয়ার বিপক্ষে জার্মানি যে জিতেছিল 1-0 গোলে, সেই ম্যাচটাতেও বালাক গোল করেছিলেন, টুর্নামেন্টে অন্যতম সেরা খেলোয়াড় তিনি জার্মানি, কিন্তু ওই ম্যাচে তিনি সেকেন্ড ইয়েলো কার্ড পেলেন, ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি। কিংবা ধরুন 1990 বিশ্বকাপে আর্জেন্টিনার ক্লদিও কানেজিয়া তিনিও কিন্তু ফাইনাল খেলতে পারেননি, তিনিও সেমিফাইনাল ইতালির বিপক্ষে গোল করেছিলেন এবং ওই ম্যাচটাতে তিনি সেকেন্ড ইয়েলো কার্ড পান একটা ডেলিভারেড হ্যান্ডবলের কারণে, সেই কারণে ফাইনাল খেলতে পারেননি। ওই নিয়মটা চেঞ্জ হয়েছে 2010 থেকে, সেই জায়গাটাতে কোয়ার্টার ফাইনালের পর কিন্তু কার্ডটা পুরোপুরি ক্লিন হয়ে যায়। হলুদ কার্ড কারা যদি একটা করে পান সেটা আর থাকছে না, ফলে সেমিফাইনাল কেউ একটা হলুদ কার্ড পেলেও ফাইনাল খেলাতে বাধা থাকবে না। এইবার যেই চেঞ্জটা ফিফা করেছে সেটা হচ্ছে গিয়ে 2 দফায় এই ইয়েলো কার্ডটা তারা ক্লিন করে দিবে। এক দফায় হচ্ছে গিয়ে গ্রুপ পর্বের শেষে, গ্রুপ পর্বে 3টা ম্যাচ পরে কোনো ফুটবলারদের যদি আর একটা করে ইয়েলো কার্ড থাকতো, তাদের আর কোনো ইয়েলো কার্ড থাকবে না, নকআউট পর্ব তারা শুরু করবে একদম ক্লিন স্লেট থেকে। আর আরেক দফা হচ্ছে গিয়ে সেটা ক্লিন স্লেট হয়ে যাবে হচ্ছে গিয়ে কোয়ার্টার ফাইনালের পরে, ওই একইভাবে ফাইনাল যেন ফুটবলার খেলতে পারেন। সো এই একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিন্তু এইবার হচ্ছে। আর নাম্বার 7 আর একটা পরিবর্তন, সেইটা রেড কার্ডের ক্ষেত্রে। রেড কার্ডে আমরা দেখি না যে ওই যে ফুটবলাররা মুখ ঢেকে নিয়ে অনেক কথাবার্তা বলেন, ব্লা ব্লা ব্লা, ওই মুখ ঢেকে কথাবার্তা বলায় সেইটা যদি রেফারির মনে হয় যে না এইটা হচ্ছে গিয়ে ইনপ্রপার, সো ইন দ্যাট কেস তিনি হচ্ছে গিয়ে রেড কার্ড দিতে পারবেন। আর আরেকটা রেড কার্ডের নিয়ম যেটা হয়েছে সেটা হলো গিয়ে কোনো ফুটবলার যদি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ থেকে বেরিয়ে যান সেই ক্ষেত্রে তাকে রেড কার্ড দেখানো যাবে। কোনো অফিসিয়াল যদি প্রভোক করে তাকেও আসলে রেফারি রেড কার্ড দেখাবেন। এই ক্ষেত্রে ধরেন এই 2026 সালের আফ্রিকান কাপ অফ নেশনসের যে ফাইনাল সেটা একটু মনে করে দেখুন, সেনেগাল আর মরক্কো খেলছিল। সেনেগাল হচ্ছে গিয়ে রেফারির একটা সিদ্ধান্তের প্রতিবাদে পুরো টিম মাঠ থেকে বেরিয়ে ড্রেসিং রুমে চলে গিয়েছিল। পরে তাদের ওই ক্যাপ্টেন তাদের সাদিও মানে তাদের যে সবচেয়ে বড় খেলোয়াড়, তিনি ড্রেসিং রুমে গিয়ে বুঝিয়ে শুনিয়ে সবাইকে আবার মাঠে নিয়ে এসেছিলেন। ভীষণ নাটকীয় সেই ফাইনাল হয়েছিল। সেনেগাল 1-0 গোলে জিতে শিরোপা জয়ের উল্লাস করেছিল। পরে আবার কিছুদিন পর একটা ভার্ডিক্ট আসে যে না, ওই ম্যাচে যেহেতু তারা বেরিয়ে গিয়েছিল ফলে ওই ম্যাচটাতে সেনেগাল বিজয়ী না, বিজয়ী হচ্ছে গিয়ে মরক্কো, তাদেরকে 3-0 বিজয়ী ঘোষণা করা। যাই হোক, সেটা তো পরের নাটক। কিন্তু ওই রকম যেভাবে সেনেগাল বেরিয়ে গিয়েছিল মাঠ থেকে, এইবারে ফিফা বিশ্বকাপে যদি এরকম ঘটনা ঘটে রেফারি লাল কার্ড দেখাবেন, এবং সেই হিসাবে সেনেগালের মোটামুটি সাদিও মানে বাদে সবাইকেই আসলে লাল কার্ড দেখানোর কথা রেফারির। ফলে এই সিগনিফিকেন্ট চেঞ্জটাও এবারের ফিফা বিশ্বকাপে হচ্ছে। বিশ্বকাপ মানেই তো হচ্ছে গিয়ে নতুন নতুন বিভিন্ন সময়ের নিয়ম টিয়ম একটু সংযোজন হয়, চেঞ্জ হয়, কিন্তু এইবারের বিশ্বকাপে যেই 7টা নিয়ম চেঞ্জ হচ্ছে সেইখানটাতে আমার মনে হচ্ছে যে ফুটবলটা চিরতরে বদলে যাবে, এবং সেইটা ভালোর ক্ষেত্রেই হবে বলে আমার ধারণা। স্পেশালি খেলাটার গতি ত্বরান্বিত করার জন্য ওই যে সাবস্টিটিউট 10 সেকেন্ডের কিংবা কর্নার থ্রোইনের ক্ষেত্রে 5 সেকেন্ডের যে রুল, মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে এইখানটাতে খেলার টাইম ওয়েস্ট করা যাবে না, এই টাইম ওয়েস্টিংয়ের যেই জায়গাটা কমানো হয়েছে, হলুদ কার্ড লাল কার্ডের যে নিয়মে চেঞ্জ হয়েছে, রেফারির সাথে কথা বলা ক্যাপ্টেন ছাড়া, ওইটা অত বড় চেঞ্জ বলে আমার কাছে মনে হয়। ভিআরের চেঞ্জটাও আসলে বড়। এগুলো মিলে এইবারের বিশ্বকাপটা আমরা এই নতুন নিয়মে নতুন এক্সাইটিং বিশ্বকাপ দেখব বলে আমার মনে হয়, এবং আমার কাছে নিয়মগুলো তো ভালোই মনে হচ্ছে, বেশ ভালো। আপনার মতামতটা কি জানাতে পারেন।